আমার নাম মালা। বয়স তখন কম। এই কম বছর বয়সেই আমি ছিলাম এক অপরূপা তরুণী। তবে আমার শারীরিক গঠন এমন ছিল যে কেউ আমাকে দেখে আমার আসল বয়স আন্দাজ করতে পারত না। সবাই ভাবত আমার বয়স অন্তত ২০ বা ২২ হবে। আমি ছিলাম এমন এক রূপের অধিকারিণী যাকে দেখলে পাড়ার অনেকেই এক মুহূর্তের জন্য থমকে যেত। তবে আমি ছিলাম এক দরিদ্র পরিবারের মেয়ে। সংসারের অভাব অনটনের কারণে আমাকে পরের বাড়িতে কাজ করতে এসেছিল। শহরে এসে আমি এক গৃহকর্তার বাড়িতে কাজ শুরু করি এবং সেখানেই থাকতাম। সেই বাড়ির একমাত্র ছেলে রাজীব প্রথম দিন থেকেই আমার প্রতি বিশেষ দৃষ্টি রাখত। আমি যখন রাজীববাবুর ঘর গোছাতে যেতাম তিনি প্রায়ই এমন আচরণ করতেন যা আমাকে অবাক করত। তার কথা ও আচরণে এক ধরনের মজা এবং খুনসুটি মিশে থাকত, যা অন্য কারো ক্ষেত্রে বিরক্তিকর লাগলেও অদ্ভুতভাবে রাজীববাবুর ক্ষেত্রে আমার খারাপ লাগত না, বরং ভেতরে ভেতরে এক অজানা শিহরণ কাজ করত। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। হয়তো অজান্তেই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমার অবস্থান কোথায়। আমি যে একজন সাধারণ গৃহকর্মী। এই বাড়িতে কাজ করতে আমার এতটা ভালো লাগত তার একমাত্র কারণ ছিলেন রাজীববাবু। আমার গ্রাম থেকে আমরা ৪ জন মেয়ে শহরে এসেছিলাম। সবাই আলাদা বাড়িতে কাজ করতাম। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির কর্তা ও কর্ত্রী মোটের ওপর ভালো মানুষ ছিলেন। তবে মালকিন একটু কড়া স্বভাবের ছিলেন। কাজে সামান্য ভুল হলে বকাঝকা করতেন। একদিন মালিক ও মালকিন বাইরে ছিলেন। আমি রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছিলাম। হঠাৎ রাজীববাবু পেছন থেকে এসে আমাকে ডেকে বললেন, আজ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, যে অনেক দিন ধরে বলতে চাচ্ছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হালকা হাসলেন এবং বললেন, আমি জানি তুমি হয়তো ভাবো না, কিন্তু আমি অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি। তার কথা শুনে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। আমার ভেতরে মিশে গেল লজ্জা, বিস্ময় আর এক অদ্ভুত আনন্দ। রাজীববাবুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তার কথায় মিথ্যে নেই। সেই মুহূর্তে আমাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হলো, যা কথায় প্রকাশ করা যায় না কিন্তু অনুভব করা যায়। সেদিনের পর থেকে রাজীববাবুর সাথে আমার সম্পর্ক বদলে গেল। আমরা আগের চেয়ে বেশি কথা বলতাম, একে অন্যের খোঁজ খবর নিতাম। আমি মনে মনে বিশ্বাস করতে শুরু করলাম রাজীববাবুও আমাকে ঠিক ততটাই ভালোবাসেন যতটা আমি তাকে। সেই দিনের পর থেকে রাজীববাবু যখনই সুযোগ পেতেন তখনই আমার সাথে নিজের ইচ্ছে পূরণ করতেন। এই বিষয়ে মালিক বা মালকিন কিছুই জানতেন না যে তাদের একমাত্র ছেলের সাথে আমার মতো একজন সাধারণ কাজের মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনার পর থেকে আমি আরও খুশি মনে বাড়ির সব কাজ করে দিতাম। রাজীববাবুকে পেয়ে আমি এতটাই আনন্দিত ছিলাম যে আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে একদিন আমি এই বাড়ির বধূ হব। এভাবেই ধীরে ধীরে রাজীববাবুর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে লাগল। কিন্তু রাজীববাবু কখনো নিজের মুখে বলেননি যে তিনি আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন। তিনি কেবল একটাই কথা বলতেন, মালা, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, আর তুমি এতটাই সুন্দরী যে তোমাকে দেখে কেউ বলতেই পারবে না যে তুমি একজন কাজের মেয়ে। এভাবে ১ মাস কেটে যাবার পর একদিন মালিকের বন্ধু তার মেয়ে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আসলে তারা রাজীববাবুকে দেখতে এসেছিলেন। বড় সাহেব তার বন্ধুর মেয়ের সাথেই রাজীববাবুর বিয়ে ঠিক করতে চাইছিলেন। যখন আমি জানতে পারলাম যে রাজীববাবুকে দেখতে পাত্রীপক্ষ এসেছে, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মনে হচ্ছিল যেন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপর মালকিন যখন আমাকে সবার জন্য চা নিয়ে যেতে বললেন, তখন চা দিতে গিয়ে আমি ওই মেয়েটিকে দেখে এতটাই হতচকিত হয়ে গিয়েছিলাম যে আমার হাত থেকে চা তার শাড়ির উপর পড়ে গেল। মেয়েটির গায়ে চা পড়া মাত্রই, তার কিছু বলার আগেই মালকিন ভীষণ রেগে গিয়ে আমার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে এলেন এবং আমার গালে এক চড় মেরে বললেন, অকর্মা মেয়ে, তুই কি চোখে দেখতে পাস না? এটা তুই কি করলি? ওরা আমার ছেলেকে দেখতে এসেছে। আমি কোনো ঝামেলা চাই না, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিতে আমি এক মুহূর্তও ভাবব না। আমি তখন কাঁদতে কাঁদতে হাত জোর করে মালকিনকে বললাম, মালকিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। এরপর মালকিন প্রচণ্ড রেগে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মালকিন চলে যাওয়ার পর আমি রান্নাঘরে বসে চায়ের ট্রেটা বুকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলাম। এই ভেবেই আমার বুক ফেটে যাচ্ছিল যে যদি রাজীববাবুর সাথে ওই মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে।
রাজীববাবুর সাথে আমার যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে সেটা আমি কি করে ভুলব? আমি তো রাজীববাবুকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। কাজের মেয়ে হলেও তো আমরা মানুষ, আমাদেরও তো আবেগ অনুভূতি আছে। এবং সেই দিন রিনা নামের ওই মেয়েটির সাথেই রাজীববাবুর বিয়ে পাকা হয়ে গেল। সেদিন রাতে মালিক ও মালকিন ঘুমিয়ে পড়লে আমি রান্নাঘর থেকে বেরিয়ে রাজীববাবুর ঘরে গেলাম। আমি রান্নাঘরেই ঘুমোতাম। আমার ঘরে প্রবেশ করতেই রাজীববাবু আমাকে দেখে বললেন, মালা, এত রাতে তুই এখানে কি করছিস? আমি তখন রাজীববাবুর কাছে গিয়ে তার হাত ধরে নরম সুরে বললাম, রাজীববাবু, আপনি কি এই বিয়েতে সম্মতি দিয়েছেন? রাজীববাবু তখন ম্লান হেসে বললেন, আমার ইচ্ছে না থাকলেও আমাকে হয়তো এই বিয়েটা করতেই হবে, কারণ এটা আমার বাবা মায়ের খুব পছন্দের। তখন আমি আবেগাপ্লুত হয়ে উত্তেজিতভাবে বললাম, তাহলে আমাদের মধ্যে যা চলছে সেটার কি হবে রাজীববাবু? রাজীববাবু তখন অবাক হয়ে বললেন, তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আমি রাজীববাবুকে আর কিছু না বলে রাগে ঘর থেকে বেরিয়ে আবার রান্নাঘরে ফিরে এলাম। সারা রাত ধরে শুধু একটাই চিন্তা করতে থাকলাম যে আমার আর রাজীববাবুর মধ্যে যেই সম্পর্কটা গড়ে উঠেছে সেটার তাহলে পরিচয় কি? আমি তো মন থেকে রাজীববাবুকে নিজের ভেবেছিলাম, কিন্তু আমি তখনও জানতাম না যে রাজীববাবুর মনে আমার জন্য কি ছিল। শুধুই কি শারীরিক আকর্ষণ, নাকি মনের টান? এইসব ভাবতে ভাবতে আমি যখন সবে চোখ বন্ধ করেছি, তার কিছুক্ষণ পরেই মালিকের ড্রাইভার সেলিম রান্নাঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে বসল এবং আমার মুখে হাত বোলাতে লাগল। তার স্পর্শে আমি ভয়ে আঁতকে উঠে চোখ খুললাম এবং তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি তখন উঠে বসে সেলিমকে বললাম, তুই এখানে কি করছিস? বের হয়ে এখান থেকে, না হলে আমি কিন্তু চিৎকার করব। আমাকে ছোঁয়ার সাহস তোর হলো কি করে? তুই খুব বেড়ে গেছিস। এরপর যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিস তাহলে আমি মালিককে বলে তোকে চাকরি থেকে ছাড়িয়ে দেব। মালিকের ড্রাইভার সেলিম তখন বিদ্রূপের হাসি হেসে বলল, মালা, তুই যে রাজীববাবুর সাথে রাত কাটাস সেটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে আমার সাথে থাকতে তোর কি সমস্যা? দেখে নিস, একদিন রাজীববাবু তোকে ধোঁকা দেবে। তুই যে স্বপ্ন দেখছিস সেই স্বপ্ন তোর কোনোদিনও সত্যি হবে না। তুই যে একজন কাজের মেয়ে সেটা ভুলে যাস না। এই বলে সেলিম ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সেলিম কোন স্বপ্নের কথা বলছিল। যেহেতু আমি রাজীববাবুকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি ভেবেছিলাম রাজীববাবু আমাকে বিয়ে করবেন এবং আমি এই বাড়ির কর্ত্রী হব। ড্রাইভার আমার সেই স্বপ্নের দিকেই ইঙ্গিত করে বলেছিল যে আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমার সারা রাত কেটে গেল। পরদিন সকালে আমি যখন বিষণ্ণ মনে ঘর পরিষ্কার করছিলাম, তখন মালিক রাজীববাবুর উপর প্রচণ্ড চিৎকার করছিলেন। আমি তখন দ্রুত কাজ থামিয়ে বাগানের দিকে গিয়ে দেখলাম বড় মালিক রাজীববাবুর গালে এক থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ কোথাকার, তোর তো কোনো কাজ নেই। মালকিন তখন অবাক হয়ে মালিককে বললেন, কেন তুমি এত বড় ছেলের গায়ে হাত তুলছ? কদিন পরে ওর বিয়ে হবে, তখন ও ঠিক দায়িত্ববান হয়ে যাবে। মালিক তখন রেগে মালকিনকে বললেন, তুমি ওকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছ, এই জন্যই তোমার ছেলে উচ্ছন্নে গেছে। তোমার ছেলে বাজারের ওই মাস্তানের কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার করেছে। ওই মাস্তান আজ আমাকে বাজারে ধরেছিলে এবং সব সত্যি কথা বলেছে। তোমার ছেলে এখনও টাকা শোধ করেনি। তারপর বড় মালিক রাজীববাবুর দিকে আঙুল তুলে বললেন, অনেক কষ্টে আমি তোর বিয়েটা ঠিক করেছি, না হলে তোর মতো অকর্মণ্য ছেলেকে কোনো বাবাই তার মেয়ের হাত দেবে না। রিনার বাবা আমার খুব কাছের বন্ধু বলেই তোর বিয়েটা পাকা হয়েছে। ওই সময় রাজীববাবু মাথা নিচু করে চুপচাপ সবকিছু শুনছিলেন। সবকিছু শোনার পর মালকিন মালিককে বললেন, কেন তুমি সকাল সকাল আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ? ও সব ঠিক করে ফেলবে। বিয়ের পর ও ঠিক দায়িত্বশীল হয়ে যাবে। তুমি ওকে কোনো ব্যবসা দাঁড় করিয়ে দিও, তাহলেই ও কাজে ব্যস্ত থাকবে। মালিক তখন মালকিনকে বললেন, তোমার আদরের ছেলেকে বুঝিয়ে দাও যাতে সে দায়িত্বশীল হয়, না হলে আমি একদিন ওকে বাড়ি থেকে বের করে দেব। বড় মালিক রাগে সেখান থেকে চলে যাওয়ার পর রাজীববাবু প্রচণ্ড রেগে নিজের ঘরে চলে গেলেন। আমি তখন এক গ্লাস জল নিয়ে রাজীববাবুর কাছে গেলাম। তখন রাজীববাবু রাগে ক্ষোভে নিজের মাথায় হাত দিয়ে বসেছিলেন। ঠিক তখনই তাকে এক মাস্টান ফোন করে হুমকি দিল যে আগামী 4 দিনের মধ্যে যদি রাজীববাবু তাদের টাকা ফেরত না দেন তাহলে তারা তাকে মেরে অবস্থা খারাপ করে দেবে। ফোনটা রাখার পর রাজীববাবু আমার দিকে তাকিয়ে বললেন, দেখছিস তো মালা, এই বাড়িতে আমার কোনো দাম নেই। আমার নিজের বাবা আমাকে বোঝা মনে করে, আমার উপর সব সময় রাগারাগি করে। আমার দিকটা কেউ ভেবে দেখে না, আমার কষ্টটা কেউ বোঝে না। রাজীববাবুর কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল।
তাই আমি তার হাত ধরে বললাম, বাবু, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। রাজীববাবু তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আমার হাতটা চেপে ধরে বললেন, মালা, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি চাইলেও তোকে বিয়ে করতে পারবো না রে। কারণ আমার বাবা মা তোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, কারণ তুই একজন কাজের মেয়ে। কিন্তু আমার কাছে তুই আমার রানী, তাই আমি তোকে বিয়ে করতে রাজি আছি। রাজীববাবুর কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম এবং বুঝলাম যে আমার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। তারপর আমি রাজীববাবুকে বললাম, আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান বাবু? রাজীববাবু তখন আমার ঘাড়ে হাত রেখে বললেন, হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে তোকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আমি তখন খুব খুশি হয়ে রাজীববাবুকে বললাম, আপনি যা বলবেন বাবু, আমি তাই করব। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। বলুন আমাকে কি করতে হবে। তারপর রাজীববাবু যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ আমি একজন দরিদ্র কাজের মেয়ে হলেও আমার আত্মসম্মান ছিল। আমি গরিব ছিলাম কিন্তু চোর নই, আমি দরিদ্র ছিলাম কিন্তু লোভী নই। কিন্তু রাজীববাবুর ভালোবাসে আমি অন্ধ হয়েও চুরি করতেও দ্বিধা করিনি। রাজীববাবু আমাকে বললেন, মালা, তুই বাবার আলমারি থেকে মায়ের গলার নেকলেসটা চুরি করবি। ওই নেকলেসটার দাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। রাজীববাবুর কথা শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, বাবু, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই, আমি চুরি করতে পারবো না। মালকিন আমাকে অনেক বিশ্বাস করেন। রাজীববাবু তখন রেগে বললেন, মালা, তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাই তো? ওই গয়না বিক্রি করে 4-5 লক্ষ টাকা পাওয়া যাবে, তারপর আমরা দুজনে এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু তুই আমাদের ভবিষ্যতের কথা ভাবছিস না। আমি একটা পাগল যে তোকে বিয়ে করার জন্য এত উতালা হয়েছি। তুই আমাকে ভালোবাসিস না, তাই না? চলে যা এখান থেকে। রাজীববাবুর অভিমান দেখে আমি তার মায়ের গলার নেকলেস চুরি করতে রাজি হয়ে গেলাম। এমন নয় যে আমার বয়স কম বলে আমি বুদ্ধিতে অপরিপক্ক ছিলাম, জ্ঞানের দিক থেকে আমি যথেষ্ট পরিণত ছিলাম। কিন্তু রাজীববাবুর ভালোবাসে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেই সিদ্ধান্ত নিতে পারিনি। আমি যখন মালকিনের নেকলেস চুরি করতে রাজি হলাম তখন রাজীববাবু আমাকে বললেন, মালা, তুই আজকে যখন মায়ের শাড়িগুলো ইস্ত্রি করে আলমারির ভেতরে রাখতে যাবি, ঠিক সেই সময় সুযোগ বুঝে মায়ের নেকলেসটা চুরি করে আমাকে এনে দিবে, তারপর আমরা দুজন এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। রাজীববাবুর কথা মতো সুযোগ বুঝে আমি যখন মালকিনের শাড়ি মালিকের ঘরের আলমারির ভেতরে রাখতে গেলাম তখন মালিক ঘরের ভেতরে সোফায় বসে ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে আমি তাড়াতাড়ি লকার থেকে মালকিনের নেকলেসটা বের করে আমার ব্লাউজের ভেতরে লুকিয়ে নিলাম। ওই সময় ভয়ে আমার হাত কাঁপছিল, আমার কপাল থেকে ঘাম ঝরছিল। আমি ভাবছিলাম যদি মালিক দেখে ফেলেন তাহলে আমার কি হবে। মালিক ও মালকিন আমাকে অনেক বিশ্বাস করতেন, কিন্তু আমি তাদের সেই বিশ্বাস আর ভরসা ভেঙেছিলাম। তারপর নেকলেসটা চুরি করে আমি চুপচাপ মালিকের ঘর থেকে বেরিয়ে এলাম। মালিকের ঘর থেকে বেরোতেই রাজীববাবু আমার কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, মালা, কাজ হয়েছে? ওই সময় আমার অবস্থা খুবই খারাপ ছিল, ভয়ে আমার মুখ লাল হয়ে গিয়েছিল, আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি রাজীববাবুকে কিছু না বলে ব্লাউজের ভেতর থেকে নেকলেসটা বের করে তার হাতে দিয়ে দিলাম। নেকলেসটা হাতে পেয়েই রাজীববাবু খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমি রাজীববাবুকে জিজ্ঞেস করলাম, বাবু, আমরা কবে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব? রাজীববাবু তখন আমার গালে আলতো করে টিপে দিয়ে বললেন, খুব তাড়াতাড়ি যাব। রাজীববাবুর কথায় বিশ্বাস করে আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমি খুব শীঘ্রই রাজীববাবুর অর্ধাঙ্গিনী হব, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে চলেছে। আমার ভালোবাসার এমন পরিণতি হবে আমি কোনোদিন ভাবিনি। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাজীববাবুর বিয়ের দিন পাকা করার জন্য মেয়ে পক্ষ আমাদের বাড়িতে এলো তখন আমি রাজীববাবুকে রেগে বললাম, রাজীববাবু, তারা তো আপনার বিয়ের দিন ঠিক করতে আসছে, আপনি কবে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন? রাজীববাবু তখন আমার কাঁধে হাত রেখে বললেন, আরে পাগলি, তুই চিন্তা করছিস কেন? বিয়ের দিন পাকা করতে আসছে, বিয়েটা তো আর আজকেই হচ্ছে না। তুই চিন্তা করিস না, সময়ের সাথে আমি সবকিছু ঠিক করে দেব। দেখতে দেখতে রাজীববাবুর বিয়ের দিন পাকা করার সময় চলে এলো। সেদিন আমি ভীষণ দুঃখী ছিলাম। আমার মনে কষ্ট হচ্ছিল এটা দেখে যে রাজীববাবু রীনা ম্যাডামকে দেখে মুচকি মুচকি হাসছিলেন। আমি এতটাই বোকা ছিলাম যে তখনও বুঝতে পারিনি রাজীববাবুর আসল উদ্দেশ্য কী। সেদিন মালিকের বাড়িতে তাদের আত্মীয় স্বজন এবং মালিকের বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই খুব আনন্দ করছিল, কিন্তু আমি ভেতরে ভেতরে যন্ত্রণায় পুড়ে যাচ্ছিলাম। তারপর সেদিন আমার মনে সব ভুল ধারণা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম যে এতদিন রাজীববাবু আমাকে ঠকিয়েছেন, এতদিন তিনি শুধু আমাকে ব্যবহার করেছেন। কারণ সেদিন যখন মালিক ও মালকিন জানতে পারলেন যে তাদের আলমারি থেকে নেকলেস চুরি হয়েছে তখন তারা আমার উপরেই সন্দেহ করলেন, এবং সেটা করাটাই স্বাভাবিক ছিল। তারপর মালকিন যখন সবার সামনে চিৎকার করে আমাকে জিজ্ঞেস করলেন যে নেকলেসটা কোথায়, তখন আমি রাজীববাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, মালকিন, আমি আপনার নেকলেস চুরি করিনি। ওদিকে বাড়িতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন এবং রিনার বাবা মা আমাকেই চোর বলে অপবাদ দিচ্ছিল, কিন্তু তবুও রাজীববাবু চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আমি ভেবেছিলাম অন্ততপক্ষে তিনি আমার পক্ষে কথা বলবেন, কিন্তু তিনি যা করলেন তাতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম।
আমি যখন বিষণ্ণ মুখে রাজীববাবুর দিকে তাকিয়েছিলাম তখন মালকিন আমার গলে একটা থাপ্পড় মেরে বললেন, চোর কোথাকার, আমার ছেলের দিকে তাকিয়েছিস কেন? বল আমার নেকলেসটা কোথায় লুকিয়ে রেখেছিস। ঠিক তখনই রাজীববাবু তার মাকে বললেন, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই মেয়েটাই তোমার নেকলেস চুরি করেছে। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, এসব কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিতে নেই। বাবুর কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। যার জন্য আমি চুরি করেছিলাম সেই মানুষটিই আমাকে চোরের অপবাদ দিল। তখন আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। কিন্তু আমি খুব ভালোভাবেই জানতাম যে তখন আমি যদি সবার সামনেই সত্যিটা বলতাম যে রাজীববাবুর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে, তিনি আমাকে প্রতিনিয়ত ব্যবহার করেছেন এবং তিনিই আমাকে চুরি করতে বাধ্য করেছেন, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করত না। তাই আমি সবাইকে একটাই কথা বললাম, আমি চুরি করিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার জিনিসপত্র তল্লাশি করে দেখতে পারেন। তারপর মালিক ও মালকিন এবং রিনার বাবা মা সবাই মিলে আমার জিনিসপত্র তল্লাশি করে যখন কিছুই খুঁজে পেলেন না, তখন তারা আমাকে ছেড়ে দিলেন। কিন্তু সেদিন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক আমার উপর যে চোরের অপবাদ দেওয়া হয়েছে সেটা আমাকে মুছতেই হবে। তাই সেদিন রাতে আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর আমি সুযোগ বুঝে লুকিয়ে রাজীববাবুর ঘরে গেলাম। বাবুর ঘরে ঢুকে দেখলাম তিনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং পরে বুঝতে পারলাম যে তিনি রিনার সাথেই কথা বলছেন। আমি তখন রেগে বাবুকে বললাম, আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আপনি আমাকে ঠকিয়েছেন। আমরা গরিব বলে কি আমাদের অনুভূতির কোনো মূল্য নেই? রাজীববাবু তখন প্রচণ্ড রেগে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, কাজের মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখিস? আরে, তোর সাথে আমি শুধু আমার শারীরিক চাহিদা মেটাতাম, এর বেশি কিছু নয়। তুই ভাবলি কি করে যে আমি তোর সাথে শারীরিক সম্পর্ক করেছি বলে তোকে বিয়ে করব? আমি তোর সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম শুধু আমার নিজের স্বার্থে, যাতে তুই আমার কাজটা করে দিস। আর তুই আমার কথা মতো মায়ের নেকলেসটা চুরি করেছিলিস, যেটা আমি বিক্রি করে আমার ধার শোধ করে দিয়েছি। এর মানেই নয় যে তোর মতো কাজের মাসিকে আমি বিয়ে করব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। পরের দিন সকালে রিনার বাবা মা এসে মালিক ও মালকিনকে একটি ভয়েস রেকর্ডিং শোনালেন। সেই রেকর্ডিংয়ে আগের রাতে আমার ও রাজীববাবুর মধ্যে যা কথা হয়েছিল তার পুরোটাই ছিল এবং তারা সবকিছু জানার পর এই বিয়েটা ভেঙে দিয়েছিল। রিনার বাবা রাজীববাবুর বাবাকে বলেছিলেন, ছি, তোর ছেলে চরিত্রহীন, সে বাড়ির কাজের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। ছি 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 ছি, আমি এমন একটা চরিত্রহীন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারবো না। আসলে আগের দিন রাতে রাজীববাবুর ঘরে যাওয়ার আগে আমি চালাকি করে নিজের মোবাইলে ভয়েস রেকর্ডার চালু করে রেখেছিলাম, যাতে সব সত্যিটা মোবাইলে রেকর্ড হয়ে যায়। তারপর ভোরবেলা আমি রিনার বাড়ি গিয়ে তার বাবা মাকে সেই ভয়েস রেকর্ডিং শোনাই। তখন তারা রাজীববাবুর ব্যাপারে সব সত্যিটা জানতে পারে এবং এটাও জানতে পারে যে আমি চোর নই। তারপর মালিক ও মালকিন তাদের ছেলের ব্যাপারে সবকিছু জানতে পেরে খুবই লজ্জিত হলেন। মালকিন তার ছেলের গালে এক থাপ্পড় মেরে বললেন, ছি, তুই এতটা নিচে নামতে পারবি? আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। সেদিন আমি তাদের সবাইকে বলেছিলাম, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? আমাদের অনুভূতির কি কোনো দাম নেই? আমাদের কি ভালোবাসার কোনো অধিকার নেই? আপনাদের ছেলে প্রতিনিয়ত আমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছে, যেটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। আমার দোষ শুধু একটাই, যে আমি আপনাদের স্বার্থপর ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেদিন মালকিন আমাকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে ফিরে যাব এবং সেখান থেকেই কোনো কাজকর্ম করব। তারপর রাজীববাবুকে উচিত শিক্ষা দিয়ে আমি গ্রামের বাড়িতে নিজের বাবা মায়ের কাছে ফিরে এসেছিলাম।